বেশিরভাগ টাইমেই আমরা যে সমস্ত হোমস্টেতে যাই সবকটাই পাহাড়ি মানুষের, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু বাঙালি তাদের স্বপ্ন নিয়ে নর্থ বেঙ্গলে আসছেন এবং নিজের বাড়ি বা হোমস্টে খুলছেন। এবং আমরা সেই সমস্ত জায়গায় যেতে পছন্দ করি, তার কারণ তারা যে স্বপ্ন নিয়ে করছেন সেগুলো যেন ফুলফিল হয়, সাকসেস হয়। কারণ কোথাও না কোথাও আমাদেরও ওটা একটা স্বপ্ন, বা যারা দেখছেন আপনারা অনেকেরই এটা স্বপ্ন, বিশেষত উত্তরবঙ্গ প্রেমী পাহাড় প্রেমীদের কাছেও এটা স্বপ্ন যে পাহাড়ে একটা নিজের বাড়ি হবে। আর সেই রকমই এক বাঙালি মানুষের স্বপ্নের বাড়িতে আজ দাঁড়িয়ে আছি, এবং সকলেরই এই জায়গাটা খুব পরিচিত একটা জায়গা, ঝান্ডিতে। ঝান্ডি জায়গাটা কিন্তু অনেকের কাছেই পরিচিত এবং অনেকেই পছন্দ করেন, কারণ শিলিগুড়ি থেকে বেশ কাছে জায়গাটা এবং উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে খুবই পরিচিত। আর আমাদের দুজনেরও কিন্তু প্রথমবার পাহাড়ে আসা একসাথে এই ঝান্ডিতেই, তাই এটা কোথাও না কোথাও আমাদের কাছেও একটু স্পেশাল। তাই বারবার আমরা ছুটে আসি বিভিন্ন সিজনে। আর এই জায়গাটা পছন্দ হবে নাই কেন, এখানে যেমন রয়েছে জঙ্গল, তেমন পাহাড়ের ভিউ, তেমন সমতলের নাইট ভিউ থেকে শুরু করে বিশাল আকার কাঞ্চনজঙ্ঘাও এখানে রয়েছে। তাই জায়গাটা কোথাও না কোথাও অনেকের কাছেই স্পেশাল। লাস্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম তখন এসেছিলাম একটা প্রিমিয়াম হোমস্টেতে, এবং সেটা সকলেই পছন্দ করেছিলেন। কিন্তু অনেকে আমাদের কাছে অনেক বাজেট ফ্রেন্ডলি প্রপার্টিরও খোঁজ চান, তাই আমরা চলে এসেছি একটা বাজেট ফ্রেন্ডলি কাম স্ট্যান্ডার্ড কটেজ নিয়ে। তো আজকে থাকবে একটা সুন্দর কটেজের সন্ধান। তো এই ঝান্ডি হেভেন হোমস্টেটায় আসতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে। কীরকম কষ্ট? মেন রাস্তা থেকে 200 মিটার মতো কিন্তু এরকম একটা পাথরের রাস্তা আছে। বড় গাড়ি হলে তো কোনো অসুবিধেই নেই, ছোট গাড়িতেও আমরা এসেছি, কিন্তু ছোট গাড়ি চালাতে হলে একটু সাবধানে চালাতে হবে। এই হোমস্টের মেন গেট এটাই, এখান পর্যন্ত কিন্তু সমস্ত গাড়ি চলে আসে, আমরাও এসেছি। আর এখান দিয়ে প্রথমে এই বিল্ডিংটা চোখে পড়বে। এখানে হোমস্টে ওনার বা কিচেন বা ওনারা স্টাফরা মিলে থাকেন। আর এদিকে আরও একটা ডাইনিং এরিয়া হচ্ছে, যেটা লোকাল স্টাইলে বানানো হচ্ছে, ওই বাঁশ দিয়ে কেটে কেটে ওরকমভাবে। এটা এখনও কমপ্লিট হয়নি, ফিউচারে হয়ে যাবে আশা করছি। আর এখানটা পুরোটাই এরকম ঢালাই রাস্তা করা রয়েছে, একটু ঢালু। আশা করছি কারোর অসুবিধা হবে না, খুব বেশি খাড়া বা সিঁড়ি কিন্তু নেই। আর এসেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বিশাল আকার পাথর, আর সেই পাথরের সাথে একটা বড় গাছ, অনেক পুরানো গাছ এটা উঠেছে। আর তাতেই একটা ট্রি হাউস টাইপের, মানে হাউস তো না, ভিউ পয়েন্ট টাইপের করা রয়েছে বাঁশ দিয়ে। এটা এনারাই করেছেন যাতে এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আর এইখানটা এলেই কিন্তু সামনে দেখা যাচ্ছে আমাদের মাইটি কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টের প্রত্যেকটা কটেজ বা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়, যেহেতু সামনেটা একেবারে ওপেন। তো এবার আসা যাক মেন পার্টে। এই হোমস্টের টোটাল 3খানা কটেজ রয়েছে, এবং 3টে ইউনিটে দুটো দুটো করে রুম রয়েছে। আর প্রত্যেকটা রুমের সাইজ, ক্যাটাগরি, স্টাইল একই রকম, শুধু ইন্টেরিয়ারের কালারটা একটু আলাদা আলাদা। আর প্রত্যেকটা কটেজ আসার জন্য কিন্তু এরকম আলাদা আলাদা সিঁড়িও করা রয়েছে। টোটাল 3খানা এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হবে, আদারওয়াইজ আমি যেভাবে ওই দিক দিয়ে এলাম সেভাবে আসতে হবে। তো এই হচ্ছে প্রথম কটেজটা, যেখানে পাশাপাশি দুটো রুম রয়েছে, এবং কটেজের কালারটা যেহেতু পিঙ্ক কালার, একটু ক্যান্ডি ক্যান্ডি দেখতে লাগছে, পিঙ্ক আর হোয়াইট। আর এই যে স্ট্রাকচারটা বা এই যে কটেজের ডিজাইনটা, এটা কিন্তু সিকিম, আসাম, অরুণাচল, নর্থ ইস্টে এই ধরনের কটেজ পাওয়া যায় এই রকম ডিজাইনের। আর প্রত্যেকটা কটেজের কালার বললামই ভিতর থেকে আলাদা, তো ওটাই জাস্ট আলাদা করে এক একটা কটেজকে আর একটা কটেজ থেকে। রুমগুলোও কিন্তু বেশ বড়, এবং প্রত্যেকটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। এটাই হচ্ছে সেকেন্ড কটেজ, আমরা আজকে এই রুমটাতে থাকবো। তো এই রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটার কালার হচ্ছে একদম সফট একটা গ্রিন টাইপের কালার, এর সাথে এদিকে রয়েছে একটা
সোফা কাম বেড বলা যেতে পারে। আর এদিকে কিন্তু পর্দাটাও ম্যাচিং ম্যাচিং করে দেওয়া রয়েছে, আর জানালা দিয়ে কিন্তু ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। তার সাথে এদিকে রয়েছে মিরর, ড্রেসিং টেবিল, আর ওখানে অনেক কিছু দেওয়া রয়েছে, চা, কফি, দুধ, তারপর ছাঁকনি, চায়ের ছাঁকনি, এখানে অন্য রকম চা দেওয়া হয় তার জন্য, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে গ্লাস, সমস্ত কিছু অ্যামেনিটিস ওখানে আছে। তার সাথে এদিকে একটা বড় বেড আছে, এই বেডে তো 3 থেকে 4 জন বাচ্চা নিয়ে শোয়াই যায়। তার সাথে এখানে একটা টেবিল আছে, এখানে একটা কিট দেওয়া হয়েছিল আসতেই আমাদেরকে, তো এই কিটে এই সমস্ত জিনিস আছে। আর তার সাথে আসতে আমাদেরকে ওয়েলকামও করা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের বড় রুম, আর এইগুলো কিন্তু কাঠের, আর এইগুলো কাঠের ওপর সিমেন্টের কিছু প্রলেপ দেওয়া, আর ওপরের ডিজাইনটাও কিন্তু পুরোটাই কাঠের। তো এই রুমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, এবং রুমটা বেশ স্পেশিয়াস, আর নিচেটা আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া রয়েছে, তার জন্য দেখতে আরও ভালো লাগছে। আর এর সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এবং ওয়াশরুমও কিন্তু ঠিকঠাক সাইজের, স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ওয়াশরুম, যেখানে শুধু শাওয়ারটা নেই, বাকি সমস্ত অ্যামেনিটিস আছে, গিজার, কোমোড, বেসিন, সব কিছু। সেকেন্ড কটেজের একটা রুম তো ভালোভাবে দেখিয়েই দিলাম, এবার যাওয়া যাক লাস্ট কটেজ, মানে 3 নম্বর কটেজ। এখানেও দুটো রুম রয়েছে, এটা পুরোটা হোয়াইটের ওপর একই ধরনের রুম, আর এটা হচ্ছে লাস্ট কটেজ, এটাও বেশ সুন্দর। জাস্ট রুম থেকে বেরিয়ে দরজার কাছে এলেই কিন্তু একদম ক্লিয়ার ভিউ প্রত্যেকটা রুম থেকেই, এমন নয় যে কোনো রুম থেকে বেটার কোনো রুম থেকে খারাপ, একেবারে একই রকমভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা জাস্ট বাইরেটা বেরোলেই। এখানটা কিন্তু গার্ডেন টাইপের করা রয়েছে, প্রত্যেকটাতেই সিঁড়ি ভেঙে নামতে হবে। এখানে একটা ছাতা খাটানো, টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে ব্রেকফাস্ট, স্ন্যাক্স এসব করা যেতে পারে, বোঝাই যাচ্ছে। আর এখানে কিন্তু বনফায়ার বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে এসে থেকে আমার এই জায়গাটার প্রতি খুব লোভ হচ্ছে, এবার গিয়ে দেখি এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায়। যেহেতু ভালো জিনিস পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে, এখানে কিন্তু একটু সিঁড়িও চড়তে হবে, পাহাড়ও চড়তে হবে ছোটো ছোটো, এখানে বড় পাথরটা পাহাড়ের মতন, বেশ ভালো অ্যাডভেঞ্চারাস। এইটা একটা ইউনিক কনসেপ্ট, হ্যাঁ, এইভাবে বানানো হয়েছে জিনিসটাকে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরও উঁচু থেকে দেখা যাচ্ছে। এইরকম জায়গা যদি কোনো হোমস্টেতে থাকে, সন্ধেবেলা বন্ধুরা মিলে আড্ডা মারার জন্য এর থেকে ভালো জায়গা হয় না। বাহ, এখানে বসার জায়গাও করা রয়েছে, সামনে ওয়াইড কাঞ্চনজঙ্ঘা ভিউ। এবার একটু এখানটা বসলাম, কারণ এই জায়গাটায় পার্টিকুলারলি রোদটা এসে পড়ছে, আর শীতকালে রোদের তলায় বসতে, রোদের মধ্যে বসতে কার না ভালো লাগে। আর বলে রাখি, এখন প্রায় 2টো বাজে, এখন দিনের বেলায় যেহেতু রোদটা আছে, খুব বেশি ঠান্ডা নেই, আবার খুব গরমও নেই, মানে হালকা একটা জ্যাকেট লাগছে, জ্যাকেট খুললে থাকা যাচ্ছে না এরকম, একটা হালকা হাওয়াও চলছে এই সময়। ওয়েদার আপডেট এটাই। ওয়েদার আপডেট হচ্ছে নভেম্বরে, এবারে উত্তরবঙ্গে বেস্ট ওয়েদার পেয়েছি আমরা। সবাই তো টিভি দেখতে দেখতে লাঞ্চ করে, আমরা কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে লাঞ্চ করব খোলা আকাশের নিচে। পিকনিকও একটা ভাইবস দিচ্ছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে রোদ। একটু রোদটা পেলে আরও জমে যেত, কিন্তু আজকে লাঞ্চটা এমনিতেই জমে গেছে, কারণ আজকে বলেইছিলাম প্রথমে বাঙালি হোমস্টেতে যাচ্ছি, বাঙালি বাড়িতে যেরকম খাই একেবারে বাঙালি খাবার আমাদের সামনে সাজানো রয়েছে। তো প্রথমেই আছে রাইস, তার সাথে পটল ভাজা, আর এটা হচ্ছে স্কোয়াশ এবং আলুর সবজি। এটা হচ্ছে নতুন আইটেম, সিম বাটা, এখানে চাটনি আছে, আর এখানে কিন্তু লাঞ্চে মাছ দেওয়া হয়, এটা কিন্তু কাতলা মাছ পেঁয়াজ কলি দিয়ে রান্না করা। আর এটা হচ্ছে মুগের ডাল, এখানে স্যালাড আছে, তার সাথে এটা হচ্ছে বাঙালি স্টাইলে বড়ি বাদাম দিয়ে রাই শাক, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আলুর চিপস। কোনো মানুষ নর্থ বেঙ্গলে এসে কি কি সাইট সিইং করবে, কোথায় কোথায় হাঁটবে, বা গ্রামটা হেঁটে ঘুরে দেখবে কিনা, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার। কিন্তু নর্থ বেঙ্গলে এসে যেটা সবথেকে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে একটা হোমস্টে এবং তার খাওয়া দাওয়া, কারণ দিনের শেষে সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর এরকম একটা স্ট্যান্ডার্ড হোমস্টেতে এত ভালো খাবার দাবার, এত রকমের, মোটামুটি সব কিছু নিয়ে 10-12 রকমের আইটেম ছিল, তো এটা আমরা এক্সপেক্ট করিনি, এবং প্রত্যেকটাই বাঙালি স্টাইলে, আর বেশিরভাগ
ক্ষেত্রে তো বাঙালিরাই এদিকে পাহাড়ে নর্থ বেঙ্গলে আমরা বেড়াতে হুম। আসি, তো তারা তো আশা করছি খুব খুশি হবে যেমনটা আমরা হয়েছি। আর প্রত্যেকটা খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো। মাছের সাথে চাটনি এই কম্বিনেশনটা বাঙালির একটা খুব ফেভারিট একটা কম্বিনেশন, যেটা কিন্তু এখানে এলে ডেফিনেটলি পাবে। আর ওর হচ্ছে বেশি ভালো লেগেছে হচ্ছে বেগুনিটা। বেগুনিটা ওটা এত আমি ঠান্ডা খেয়ে হয়ে নিয়েছি। যাওয়ার পরেও কিন্তু খুব ক্রিস্পি ছিল। ওটা আমার খুব খুব ভালো লেগেছে, মানে আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। এবং এটাও বলবো যে খাবারগুলো কিন্তু খুব বেশি রিচ বা তেল মশলা একদমই দিয়ে না, কিন্তু তারপরেও খুব টেস্টি। একদম। ঝান্ডির ওপর দিকটা, অর্থাৎ ওই ওপরের মেন রাস্তাটা, ভিউ পয়েন্টে তো আমরা অলরেডি গেছি, বাট নিচের দিকে কখনো আসিনি, তাই আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু হাঁটতে বেরোলাম। আর এই রাস্তা কিন্তু পুরোটাই পাথরের, এবড়ো খেবড়ো, হাঁটতে একটু সমস্যা। আর দুদিকটা জঙ্গল টাইপ, মানে গাছপালা দিয়ে ঘেরা দুদিকেই রয়েছে। আশপাশে বাড়ি ঘর দৌড় চোখে সেরকম পড়ছে না। আর এখান দিয়ে প্রায় 2.5 কিলোমিটার নেমে গেলে কিন্তু চেল নদী পড়বে। राजू, आप लोग इस गांव से ही हो? कहाँ कहाँ पे? गाय खाता है ये सब? ये खाने से मिल्क अच्छा से देता है ना इसका। हाँ। ये खाने से क्या क्या नाम है इस, मतलब इस कंचीना बोलता है, कंचीना। कंचीना? वाह, ये नया सुना। ना ये 2 खाल का होता है। अच्छा। एक बड़ा वाला होता है हाँ पूरा, हाँ हाँ हाँ। वो पिक खाता है उसका। अच्छा ये गाय खाता है। ये भी पिक के देने से होगा। अच्छा। सिर्फ हरिन रात को आता है वो। রাত কো और कुछ नहीं। এই জায়গাটা আসার পর বেশ ভালো লাগছে, মানে আমাদের হোমস্টে থেকে জাস্ট 2 মিনিট নেমে এলাম, দুটো বাঘ, তারপরেই কিন্তু অনেক মানুষজনের সাথে দেখা হলো, গ্রাম দেখা যাচ্ছে, কয়েকটা বাড়ি রয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে এনাদের সাথেই যাচ্ছি। তো এদিকে হচ্ছে পার্সোনাল চা বাগান মানুষজনের, আর এদিক থেকে কিন্তু মাউন্টেন ভিউটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে, তার সাথে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ভিউ তো আছেই। আর নিচের দিকটা কাউ শেড রয়েছে, গরু মুরগি এই সমস্ত দেখা যাচ্ছে, গাছে জল দিচ্ছে, ওখানে চাষ করছে, পুরো একটা গ্রাম্য পরিবেশ, অরিজিনাল পাহাড়ি গ্রাম যেটা হয় ছোট ছোট, ওটাই। আমার এই ধরনের গ্রাম খুব ভালো লাগে। আর এই গ্রামে কিন্তু বেশিরভাগ রাই মানুষরাই বাস করেন, তাই জন্য গ্রামটার নাম রাইগাঁও, ঝান্ডি রাইগাঁও। দাদাদের বাড়িতে এসেছি, বাড়িটা এত সুন্দর, কাঠের এবং অনেক পুরানো বাড়ি, এবং এই পোর্শনটা কি সুন্দরভাবে প্রলেপ দেওয়া, কি সুন্দর লাগছে। এবং এটাও অনেক পুরানো দিনের বাড়ি, কাঠের, মানে এগুলো দেখলে পাহাড়ি পাহাড়ি ফিল হয়, পাহাড়ে এসেছি অরিজিনালি। আর এখানটাও বেশ ভালো লাগছে, এদিকে চা বাগান রয়েছে। তো এই দাদাদের বাড়ির পজিশন কিন্তু খুব ভালো। এখানে যেগুলো শুকনো হচ্ছে এগুলো কিন্তু স্কোয়াশের রুট যেটা বলে, এরকম সবজি একবার আমাদের দেওয়া হয়েছিল কোনো একটা হোমস্টে, মনে নেই। এগুলো কিন্তু বয়েল করেও খাওয়া হয়। দেখতে দেখতে কিন্তু সানসেটের টাইমও হয়ে এলো। আর আমরা এবার ওপরের দিকে আবার উঠতে শুরু করি, নাহলে কখন ফট করে অন্ধকার নেমে আসবে, কারণ চারিদিকে গাছপালা। আর এই ধরনের গ্রামের বাড়িতে গিয়ে ওরা যখন চাটা অফার করে, বাড়িতে বসতে বলে, ওই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগে। এটার জন্য আমরা বারবার গ্রাম ঘুরে বেড়াই এবং বিভিন্ন লোকের সাথে মিশি, কথা বলি, অনেক কিছু জানতে পারি। তাই প্রতিটা ব্লগেই আমরা মোটামুটি বলি যে এই জিনিসগুলো আমাদেরকে খুব টানে। এই বাড়িটা কি সুন্দর, আর ওখানে ছোট্ট একটা বাচ্চা বিড়ালকে বাঁধা আছে জানালার পাশে, ঘুমাচ্ছিল, আমাদের আওয়াজে উঠে পড়লো বেচারা। হ্যাঁ, এই সমস্ত ছোট ছোট বাড়িগুলো থেকে কি ভিউ, এই জন্য বাঙালিরা স্বপ্ন দেখে পাহাড়ে বাড়ি করার। গ্রাম থেকে হেঁটে ওপরে উঠতে আমাদের প্রায় 7-8 মিনিট লেগে গেল। এখন কিন্তু প্রায় 5টা বাজে, তাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। আর আজকে কিন্তু সানসেটটা সেইভাবে আমরা লক্ষ্য করিনি, মানে সেইভাবে হয়নি, বেসিক্যালি হালকা ক্লাউডি ছিল। সন্ধে এখন 5:30। হোমস্টে থেকে 1 কাপ গরম গরম দুধ চা দিয়ে গেল, 1 প্লেট গরম গরম পেঁয়াজি দিয়ে গেল। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই রুমের মধ্যেই বসে খাচ্ছি। ওটা কিন্তু পেঁয়াজি ছিল না, ওর মধ্যে ভেজিস ছিল, তার সাথে চিকেন কুচানো ছিল ছোট ছোট করে। তো অন্য রকমের স্ন্যাক্সটা ছিল, খুব ভালো খেতেও ছিল। আর এত কোয়ান্টিটিতে ছিল, আমরা জাস্ট খেতে পাচ্ছিলাম না। মিনি এখানে গেস্ট এলে নাকি খুব খুশি হয়, কারণ গেস্টরা ও বাবা রে, মানে আমাদের তো স্ন্যাক্স করা কমপ্লিট, ও এসেছিল যদি একটু স্ন্যাক্স পাওয়া যায়, ওকে 1 টুকরো দেওয়া হয়েছে, চুপচাপ শুনছে ও নাকি গেস্ট। বাবা, এই মিনি বলছি স্ন্যাক্স খাবি? এখন প্রায় রাত্রি 8:30 বাজে। সন্ধেবেলা যে পরিমাণ ঠান্ডা লাগছিল এখন কিন্তু অনেকটা কম লাগছে, কারণ যে হাওয়াটা সন্ধেবেলা দিচ্ছিল এখন একটু কম দিচ্ছে। আর এই হোমস্টের যিনি ওনার সন্দীপবাবু এতক্ষণ আমাদের সাথে বসে গল্প টল্প করছিলেন, আমরা বেশ একটা ভালো টাইম কাটালাম।
এই জায়গাটা কিন্তু পার্টিকুলারলি একটা বন্ধুদের গ্রুপে এলে খুব বেশি মজা করতে পারবে। আর একটা টাইপ পিপলদের জন্য এটা ভালো, যারা একদম প্রাইভেসি চায়, কারণ এই জায়গাটা কিন্তু একদম চারদিকে বেশ শুনশান, রাত্রিবেলার যে ফিলটা, অফবিট জায়গার ফিলটা কিন্তু এখানে বসে পাওয়া যাবে। আর এখন শীতকাল বলে তাই, নাহলে কিন্তু এই জায়গাগুলো যখন গেস্ট থাকবে, সবাই থাকবে, তখন কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট হয়ে আসবে। আর মাথার উপরে চাঁদের আলো আছেই, তো সব মিলিয়ে কিন্তু জায়গাটার মধ্যে একটা আলাদা ভাইবস আছে। এখান থেকে কিন্তু নাইট ভিউটা খুব বেশি নেই, মানে কয়েকটা অল্প অল্প ছোট ছোট আলোই দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার গাড়িতে যদি ঝান্ডিতে আসতে হয় তাহলে কিন্তু সব থেকে সহজ যেটা উপায় সেটা হচ্ছে নিউমাল জংশনে নেমে পড়া। নিউমাল জংশন থেকে বাস বা কোনো একটা ছোট গাড়ি ধরে গরুবাথান পর্যন্ত চলে আসা, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। এবং গরুবাথান থেকে কিন্তু ঝান্ডি আসার শেয়ার গাড়ি আছে, সেটা কিন্তু দুপুর 1টা-1:30টার সময়, যার ভাড়া নেয় 100 টাকা জনপ্রতি এবং সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এবার এখানে পৌঁছাতে পৌঁছাতে সেটা কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। শিলিগুড়ি থেকে যারা আসবেন ভাবছেন তাদেরকে চলে যেতে হবে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে। পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে কিন্তু ডাইরেক্টলি গরুবাথান যাওয়ার বাস আছে। সেই গরুবাথান বাস স্ট্যান্ডে নেবে, তারপর যেরকম করে বললাম সেরকম করে কিন্তু এখানে ঝান্ডিতে চলে আসা যায়। কিন্তু গরুবাথান থেকে যেহেতু শেয়ার গাড়ির অ্যাভেলেবিলিটিটা একটু কম, তাই একটা প্রাইভেট গাড়ি হায়ার করলে এই ঝান্ডিতে আসতে কিন্তু সুবিধাই হবে। না হলে কিন্তু অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে। ঝান্ডি এমন একটা জায়গা যেখানে শেয়ার গাড়ির কিন্তু কোনো ভরসা নেই। মাঝে মধ্যে একটা চলে, মাঝে মধ্যে চলেই না। ওই দুধের গাড়ি বা এই টাইপের গাড়ি করে কিন্তু আসতে হয়। আমরা যখন প্রথমবারে এসছিলাম তখন কিন্তু আমরা ওই দুধের গাড়ি করেই এসছিলাম, কিন্তু সেটা কতটা ভরসা করা যায় সেটার উপর একটু সন্দেহ আছে। তাই সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে বলবো একটু ওয়েট করে আসতে, বাট 2-3 জন 4 জন থাকলে প্রাইভেট গাড়ি 1200 টাকা মতো নেয়, হায়ার করে চলে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এখানে এসে কিন্তু কিছুটা সময় স্পেন্ড করা যাবে, না হলে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর হচ্ছে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, ঝান্ডির রাস্তা কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ খারাপ, মানে বেশ পাথরের রাস্তা আছে, তাই একটু অফ রোড টাইপের আছে, তাই একটু সাবধানে চালালেই হবে। আসতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওই রাস্তাঘাট কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ। সময় হয়ে গেছে আমাদের ডিনার করার। আর এই যে আন্ডার কনস্ট্রাকশন ডাইনিং রুমটা হচ্ছে, সেখানেই আমরা ডিনারটা করতে এসেছি। বাট এনারা কিন্তু রুম সার্ভিসও প্রোভাইড করে। তো ডিনারে আমরা নিয়েছি রুটি, তার সাথে হচ্ছে আলু ফুলকপির একটা ভাজা, আর এখানে আছে চিকেন, সেটাও আলু দেওয়া, সেমি গ্রেভি। একটা কথা মানতেই হবে যে এই হোমস্টের খাবারের যা টেস্ট, মানে রাতের দুটো আইটেম ফুলকপি আলু ভাজা চিকেন, দুটোই ব্যাপক খেতে হয়েছিল, মানে জাস্ট দারুণ এনজয় করে খেয়েছি। সকাল এখন প্রায় 5:45, কাঞ্চনজঙ্ঘা অল্প করে ভিজিবল। আর ওয়েদারটা কিন্তু আজকে ততটা ক্লিয়ার না, হালকা ক্লাউডি হয়ে আছে। চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কিছুটা ঝাপসা। আর যেহেতু এই হোমস্টের পজিশনটা একদম গাছপালার মধ্যে, তাই সকাল থেকেই কিন্তু বিভিন্ন রকম পাখির ডাক শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি 6:10, কাঞ্চনজঙ্ঘার ওপরে কিন্তু ভোরের সূর্যের আলোটা পড়ে আমাদের সকলের প্রিয় লাল কাঞ্চনজঙ্ঘায় পরিণত হয়েছে। সানরাইজটা হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু হোমস্টে থেকে সানরাইজটা এনজয় করা যাবে না, কিন্তু একটা ফিল পাওয়া যাবে। পরিষ্কার আকাশে কিন্তু হোমস্টে থেকে এই যে নাথুলা ভিউ সেটা ক্লিয়ার দেখতে পাওয়া যায়। 7টার সময় পাহাড়ের ভিউ দেখতে দেখতে 1 কাপ গরম চা আর বিস্কিটস। ঝান্ডির হাইট কিন্তু প্রায় 5200 ফুট এবং এখানে কিন্তু ভালোই ঠান্ডা। রোদ না থাকলে কিন্তু মোটা জ্যাকেট বা সোয়েটার অবশ্যই লাগবে। একটা কথা বলে দিই যে ওয়াক ফ্রম মাউন্টেন যদি প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য নয়, কারণ এখানে এখনও পর্যন্ত ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। মোবাইল নেটওয়ার্ক ফুল আছে, ইন্টারনেটের স্পিড কিন্তু একটু লো। এই জায়গাটা পার্টিকুলারলি মাইন্ড রিজুমিনেট করার জায়গা, শান্তির জায়গা, 1-2 দিন কাটিয়ে যাওয়ার মতো। থাকা খাওয়া মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবার হোমস্টে ওনারের মুখ থেকে জেনে নেব এখানের খরচটা কত। নমস্কার, আমি সন্দীপ রায়। পাহাড় জঙ্গল কাঞ্চনজঙ্ঘা একই সাথে দেখতে যদি যাবেন তাহলে তো আপনাকে আসতেই হবে ঝান্ডি হ্যাভেন। আপনারা পাবেন 1400 টাকা জনপ্রতিতে থাকা খাওয়া। এছাড়াও এখান থেকে আপনারা বেড়াতে যেতে পারবেন, তার গাড়ির ব্যবস্থা করে দেবো, ক্যাম্প ফায়ার করতে পারবেন, বনফায়ার করতে পারবেন, আরও তো অনেক সুবিধা আছে, সেগুলো আপনার এই ভিডিওতেও দেখবেন। আমরা আবার করজোড়ে আবেদন করছি, আসুন আমাদের পরিষেবা দেওয়ার সুযোগ দিন। ব্রেকফাস্টেও কিন্তু বাঙালির ছোঁয়া রয়েছে, রুটি, ছোট ছোট করে আলু কেটে তরকারি, যেটা আমরা জেনারেলি খাই, আর তার সাথে বোঁদে। এখানে কিন্তু রুটি ছাড়াও
লুচি বা পুরির অপশানও অ্যাভেলেবেল। এই হোমস্টের প্রত্যেকটা খাবারেই বাঙালিয়ানের ছোঁয়া তো আছেই, তো তেমনই সকালে বোঁদে আছে। এখানে মিষ্টি দেওয়া হয় জেনারেলি, কিন্তু সবসময় অ্যাভেলেবেল হয় না নিচে থেকে মিষ্টি আনাটা, তাই মিষ্টি যাতে মুখ করানোর জন্যই এনারা নিজেরাই বাড়িতে বানান বোঁদে, মানে পুরোটাই কিন্তু প্রসেসিংটা নিজেরাই করেন, মানে এখানে যে দুজন আছে ওরা করেন। তো আমরা খুব ভালো খেয়েছি, আর বোঁদেটা এতটা টেস্টি হয়েছিল, ক্রিস্পি ক্রিস্পি, খুব ভালো খেয়েছি। মানে এই হোমস্টেতে এসে যা যা খাবার হয়েছে সব কিছু আমি পছন্দ করতাম না, আমি খেতাম না, কিন্তু এতটা টেস্টি বানানো হয়েছে আমার প্রত্যেকটা খাবার। এরকম খুব কম হোমস্টেই আছে যে একদম সমস্ত খাবারই টেস্টি, তো এইখানে আমরা সেটা পেয়েছি। আর এখানে রোদের মধ্যে, সকালের রোদে বসে বসে আমরা আঙ্কেলের সাথে ব্রেকফাস্টটা করলাম, খুব এনজয় করেই করলাম। হোমস্টে ওনার বাঙালি হলে কিন্তু এটা একটা সুবিধা, মানুষ কিন্তু মন ভরে খাবে। থ্যাঙ্কস টু সন্দীপ বাবু। শুধু বাঙালি হলেই হবে না, খাওয়ানোর মন থাকতে হবে। হ্যাঁ, এইটা ঠিক কথা, এটা মানতে হবে একদম। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানলাম রাধার আঙ্কেলের কাছ থেকে। কাঞ্চনজঙ্ঘার পাশেই একটা পিকে ওং বলে লেখা আছে। এতবার লক্ষ্য করেছি এই রেঞ্জটা, কখনো এই জিনিসটা লক্ষ্য করিনি। কেউ যদি লক্ষ্য করে থাকো তাহলে কমেন্ট সেকশানে জানিও, আমরা প্রথমবার লক্ষ্য করলাম। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সন্দীপ বাবু তো ভীষণ লাকি এই দুজনকে পেয়ে। আমরাও কিন্তু এদের হাতের খাবার খেয়ে খুব মুগ্ধ। এত ভালো রান্না করার কি রহস্য, কি কোথা থেকে শিখলে? এগুলো একটু বাড়িতে টুকটাক কাজ করেই শিখছি। তাই ন্যাচারালি হয়ে গেছে। বাহ, কি বাত। এরকম ভাবেই রান্না করতে থাকো, এরকম ভাবেই যারা আসবেন এখানে তাদেরকে এরকম ভাবেই ভালো খাওয়াও, এটাই চাইবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসবেন সবাই। একদম। প্রায় 10টা বাজে, আমরা ঝান্ডি হেভেন থেকে বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়ি থেকে ঝান্ডি আসার সময় কিন্তু 1-2টো পথে সাইট সিইং পয়েন্টস পড়ে, সেগুলো আমরা কভার করতে করতে চলে যাবো আজকে। ঝান্ডি থেকে গরুবাথান যাওয়ার রাস্তায় কিন্তু এরকম মাঝে মধ্যে একটু খারাপ রাস্তা পড়ে, যেটা বলছিলাম যে যারা অ্যাডভেঞ্চার বাইকিং পছন্দ করেন বা এইরকম মানে অফরোড একটু পছন্দ করেন তাদের জন্য হয়তো রাস্তাটা খুব ভালো লাগবে, বাট যারা এইরকম রাস্তায় কমফোর্টেবল না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে। আমরা এখন যাচ্ছি ফাগু টি এস্টেটের মধ্যে দিয়ে। এই ফাগু টি এস্টেটে কিন্তু আমরা অনেক দিন আগে এসেছিলাম, 150 বছরেরও বেশি পুরানো একটা বাংলোতে থেকেছিলাম। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করেছি। যদি ফাগু টি এস্টেটে থাকতে হয় তাহলে ওই জায়গাটা কনসিডার করতে পারেন। তো এটা হচ্ছে চেল রিভার। গরুবাথান যাওয়ার পথে বা শিলিগুড়ি থেকে ঝান্ডি আসার পথে কিন্তু এই রিভারটা একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো। আর এই হচ্ছে চেল রিভারের ব্রিজ। তো আমরা প্রায় পৌঁছে গেছি গরুবাথান। এবার গরুবাথান থেকে শিলিগুড়ি যাওয়ার আমরা একটা লোকাল বাস ধরবো এবং পৌঁছে যাবো শিলিগুড়ি। ব্লগের শেষে সকলকে ধন্যবাদ যারা রিসেন্টলি আমাদের কমেন্ট করছেন যে হোমস্টেতে গিয়ে আমরা যেগুলো রেকমেন্ড করছি সেখানে গিয়ে আপনাদের অ্যাজ ইট ইজ যেরকম দেখিয়েছি এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের এটা শুনে খুব ভালো লাগছে। আর এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। এই হোমস্টের এক্সপিরিয়েন্সও আমাদের বেশ ভালোই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকবেন সাহেল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো অফবিট জায়গায় ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার।